আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। সিনেশো বাংলায় তোমাকে স্বাগতম। আজকে আমরা কোরিয়ান সিরিজ বিজনেস প্রপোজালের পঞ্চম থেকে অষ্টম পর্ব পর্যন্ত এক্সপ্লেন করব। যারা প্রথম থেকে চতুর্থ পর্ব পর্যন্ত দেখোনি তারা আমাদের চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখে নাও, তাহলে এই পর্বগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলিও না। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ভিডিও। চতুর্থ পর্বের শেষে আমরা দেখেছিলাম প্রেসিডেন্ট খাং তেমো সিনহারের আসল পরিচয় জেনে যায়, কিন্তু সিনহারি সেটা ঘুণাক্ষরেও টের পায় না। পঞ্চম পর্বের শুরুতে দেখানো হয় মিনু সিনহারির মা বাবার জন্য ভালো ভালো রান্না করে নিয়ে তাদের বাড়িতে এসেছে, আর তারা সবাই একসাথে ডিনার করছিল। যেখানে হঠাৎই সিনহারির মা মিনুকে বলে, তুমি তো আমাদের জামাই হতে পারো। কিন্তু তার এই স্বপ্ন তখনই ভেঙে যায় যখন সে জানতে পারে মিনুর এক্স গার্লফ্রেন্ড ফিরে এসেছে। আর তেমো বাড়ি ফিরে তাড়াতাড়ি কম্পিউটার থেকে সিনহারির ইনফরমেশন দেখতে থাকে, আর তার মনে পড়ে যে সিনহারি তাকে কিভাবে বোকা বানিয়েছে। সবকিছু তার চোখের সামনেই হচ্ছিল, কিন্তু তবু সে বুঝতে পারেনি, যার জন্য রাগে সে ঘরে এদিক ওদিক হাঁটাহাঁটি করতে করতে হঠাৎই সিনহারির দেয়া পুতুলটা ছুঁড়ে ফেলে দেয়। পরের দিন সিনহারি অফিসে এলে তেমু তাকে দেখা করতে বলে। সিনহারি তেমুকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ তেমুর সাথে দেখা করা মানেই তাকে সিনগুমে হতে হবে। কিন্তু তেমু প্ল্যান করে নেমেছিল, যার জন্য সিনহারিকে শেষমেশ দেখা করতে যেতেই হয়। সিনহারি তো তার অফিসের ঠিকানা শহরের বাইরে বলেছিল, যার জন্য তাকে প্রচুর কষ্ট করে অনেক দূর সেই জায়গায় পৌঁছাতে হয়। সিনহারি পৌঁছালে তৈমু সিনহারিকে তার অফিসের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে, এই যেমন তোমার অফিস কোথায় বা তোমার অফিসে কি কি প্রোডাক্ট বানানো হয়। কিন্তু সিনহারি একের পর এক মিথ্যা কথা বলেই যায়, যেটা দেখে তেমু বুঝতে পারে সিনহারি কোনো মতে তাকে সত্যি বলবে না। তেমু সিনহারির ওপর রেগেছিল, যার জন্য তাকে বিপদে ফেলার কোনো কমতি রাখেনি সে। রেস্টুরেন্ট থেকে বেরিয়েই অ্যাসিস্ট্যান্ট সাংহোকে ফোন করে তৈমু বলে আধ ঘন্টার মধ্যেই প্রোডাক্ট টিমের সাথে তার মিটিং ফিক্সড করতে। আর সিনহারি তো প্রোডাক্ট টিমেই ছিল, যার জন্য মিটিং এর কথা শুনে সিনহারি তেমুকে বাই বলে ঝড়ের বেগে অফিসে এসে পৌঁছায়। কিন্তু তেমু ততক্ষণে তার মিটিং শুরু করে দিয়েছে। সিনহারি দরজার বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু তখনই তার এক কলিগ সিনহারিকে দেখে ভিতরে আসতে বলে। তেমু নিজের রাগ দেখানোর জন্য সিনহারিকে বলে তার বানানো ডিশ একদমই ঠিক নয়, তাই তাকে আবারও সেই ডিশের ওপর কাজ করতে হবে। যতক্ষণ না অব্দি তেমুর সেটা পছন্দ হচ্ছে ততক্ষণ অব্দি সিনহারিকে সেই ডিশ বানিয়ে যেতে হবে। মিস্টার প্রেসিডেন্টের সিনহারির ওপর এরকম রাগ দেখে সবাই অবাক হয়ে যায়, আর সব থেকে বেশি অবাক হয় তেমুর অ্যাসিস্ট্যান্ট সাংহো, যার জন্য সে তেমুর কেবিনে গিয়ে তাকে জিজ্ঞাসা করে সে কেন ওই একই ডিশের ওপর কাজ করতে বললো। যেখানে তেমু বলে, তুমি কি জানো না সিনহারি হচ্ছে সিনগুমি। যেটা শুনে সাংহো অবাক হয়ে যায়, আর তেমু ঠিক করে নিয়েছিল সে সিনহারিকে শায়েস্তা করেই ছাড়বে, এবার সেটা রাগ থেকেই হোক বা ভালোবেসে। বেচারি সিনহারি তেমুর অমন রূপ দেখে তাড়াতাড়ি আবারও সেই ডিশ বানাতে শুরু করে, কিন্তু সে যতবারই ডিশ বানিয়ে তেমুকে টেস্ট করতে দেয় তেমু সেটা রিজেক্ট করে দেয়। আর এটা করে তেমুর খুব ভালো লাগছিল। সিনহারি বিরক্ত হয়ে তেমুকে জিজ্ঞাসা করে, আপনি এই খাবারের মধ্যে এমন কি চাইছেন। সিনহারিকে রেগে যেতে দেখে তেমু একটু ঘাবড়ে যায়, কিন্তু নিজেকে সামলে সে বলে, আমার যতক্ষণ অব্দি পছন্দ হবে না তুমি ততক্ষণ অব্দি এটা বানাবে। তো সিনহারি আবারও সেই ডিশ বানাতে লেগে পড়ে। এর মধ্যে মিনু তাদের অফিসে আসলে সে সিনহারির সাথে দেখা করতে আসে। পাশাপাশি দেখা যায় চেয়ারম্যান খাংও অফিসে এসেছে, এবং সে তেমু ও সাংহোর সাথে ক্যান্টিনে এলে সবাই তাকে স্বাগতম জানায়। চেয়ারম্যান খাং সিনহারির বানানো ডিশ দেখে বলে, এটা তো একদমই ভালো হবে না, কারণ সিনহারি মেয়েটা খুব খারাপ, সে আমাকে পড়তে দেখেও ধরেনি। কিন্তু চেয়ারম্যান খাংই সিনহারির বানানো ডিশ চেটে পুটে খায়। ক্যান্টিনে সবাই বসে অফিসের ফাউন্ডেশন অ্যানিভার্সারি ফাংশন নিয়ে আলোচনা করছিল। তখনই সিনহারি মিনুর সাথে ক্যান্টিনে আসে। তেমু হঠাৎই তাদের দেখতে পেয়ে রেগে যায়, যদিও এটা তার রাগ ছিল না, সে মিনুকে হিংসা করছিল। সিনহারি এদিক ওদিক তাকাতেই সে তেমুকে দেখতে পেয়ে মিনুকে বলে তাড়াতাড়ি এখান থেকে বাইরে যেতে। সিনহারি সেখান থেকে যাচ্ছিল, কিন্তু তেমু এক নজরে তাকেই দেখছে। এর মধ্যেই মিস্টার খাং তেমুকে সিনগুমির সাথে দেখা করাতে বলে, আর এই শুনে তেমু মনে মনে ঠিক করে নেয় সে এবার সিনহারিকে ধরেই ছাড়বে, যার জন্য সে সিনহারির সাথে দেখা করে তাকে অফিসের পার্টিতে আসতে বলে। কিন্তু সিনহারি তো কিছুতেই পার্টিতে যেতে পারবে না, কারণ সে যতই সিনগুমি সেজে যাক না কেন কেউ না কেউ তো তাকে চিনেই ফেলতে পারে। তাই সে একের পর এক বাহানা শুরু করে। তেমু কোনোভাবেই সিনহারিকে রাজি করাতে না পেরে শেষমেশ বলে যদি সে পার্টিতে না আসে তাহলে তাকে পেনাল্টি ফি দিতে হবে। পেনাল্টির কথা শুনে সিনহারি ইয়াংশুকে জানালে ইয়াংশু তাকে কিছু টাকা দেয়, কিন্তু সিনহারি দেখে সেই টাকা তার পেনাল্টির জন্য অনেক কম। সিনহারি এক প্রকার পাগলের মতো করছিল যে সে তেমুর এই সমস্যা থেকে কি করে বেরোবে। ওদিকে তেমু নিজের স্ট্রেস কম করার জন্য সাংহোর বাড়িতে এসে তার ঘর পরিষ্কার করতে শুরু করে, যেখানে তেমু কিছু পার্সেলের বক্স দেখতে পায়, যেটার মধ্যে একটা পার্সেল ছিল ইয়াংশু। আর তেমু সেটা দেখে বুঝতে পেরে যায় এই হলো সেই ইয়াংশু। তেমু রেগে যাবে বুঝতে পেরে সাংহো তখনই পার্সেলগুলো ইয়াংশুকে দিতে আসে। পাশাপাশি ইয়াংশু সিনহারিকে টেনশনে দেখে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। সাংহোর সামনে চলে আসার ভয়ে সিনহারি নিজের মুখ ঢেকে সেখানে এসেছিল, কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, আর ঠিক সেটাই হয়। যখন
যখনই সিনহারি ইয়াংশুর সাথে উপরে আসে তখনই সাংহো তাদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়েছিল। সাংহোকে দেখে সিনহারি লুকিয়ে পড়ে। ইয়াংশু সাংহোর সাথে ভালো মতো কথা বলতে গেলেও তিমুর ভয়ে সাংহো ইয়াংশুর সাথে খারাপ আচরণ করে। সাংহোর এরকম ব্যবহার দেখে ইয়াংশু তো খুবই রেগে যায় আর ঠিক করে সে কোনো মতেই আর সাংহোর সাথে কথা বলবে না। পাশের রুমে বসেই সাংহো তেমুকে বলে সে সিনহারির ব্যাপারে একটু বেশি ওভার রিয়েক্ট করছে, কারণ সিনহারি কন্ট্রাক্টে সাইন করতে বাধ্য ছিল। সিনহারিকে অ্যাজ এ এমপ্লয়ি তার ক্ষমা করে দেওয়া উচিত। তেমুর হাবভাব দেখে সাংহো বুঝতে পারে তেমু হয়তো সিনহারিকে পছন্দ করে ফেলেছে। পরের দিন সিনহারি অফিসে গেলে তার কলিগরা জানায় তাকে অ্যানিভার্সারির প্রোগ্রামে বেস্ট এমপ্লয়ার অ্যাওয়ার্ড দেওয়ার জন্য সিলেক্ট করা হয়েছে, যেটা শুনে সিনহারি তো খুব খুশি হয়। কিন্তু তারপরে তার মনে পড়ে যে অ্যানিভার্সারি ফাংশনে তো তাকে শিনগুমি হয়ে তেমুর সাথে আসতে হবে। এবার তো সিনহারি চিন্তা করতে থাকে সে একসাথে দুটো রূপে কি করে আসবে। সে ঠিক করে নেয় শিনগুমি হয়ে পার্টিতে আসবে, যার জন্য সে প্ল্যান করে সিনহারি শরীর খারাপের বাহানায় পার্টিতে আসবে না। সিনহারি বাড়ি ফিরে দেখে অফিস থেকে তার বাড়ির সবাইকে পার্টিতে আসার জন্য ইনভাইটেশন পাঠানো হয়েছে। এই দেখে সিনহারি তো ভয় জড়সড় হয়ে যায়। এরপর পার্টির দিন শিনগুমি পার্টিতে আসে। অফিসের সবাই সিনহারির জন্য অপেক্ষা করছিল। এর মধ্যে সিনহারির মা বাবাও পার্টিতে আসে। শিনগুমি ওয়াশরুমে যাওয়ার জন্য যেতে গেলে ভুল করে মায়ের সাথে ধাক্কা লেগে যায়। সিনহারির মা তো একবারেই মেয়েকে চিনতে পেরে গেলে সবার সামনে শিনগুমির পর্দা ফাঁস হয়ে যায়। কিন্তু এটা তো আসল ঘটনা নয়, এটা সিনহারির স্বপ্ন ছিল। সিনহারি অফিসে তার ডিশ বানাতে বানাতে ঘুমিয়ে পড়ে। এর মধ্যে তেমু ও সাংহো এসে তাকে ডাকলে তার ঘুম ভাঙে। তেমু তার ডিশ দেখানোর কথা বলে সিনহারি গরম বাটি ধরে ফেলে, যার ফলে তার হাতে ছ্যাঁকা লেগে যায়। তেমুর তার জন্য চিন্তা হয়, কিন্তু সে সিনহারিকে সেটা দেখাতে চায় না। তেমু বাড়ি ফিরে ভাবতে থাকে তার সিনহারির জন্য এত চিন্তা হচ্ছে কেন, সে তো সিনহারিকে পছন্দই করে না। তখনই দাদু তার পছন্দের সিরিয়ালে দেখে যেখানে যত বেশি রাগ হয় সেখানে তত বেশি ভালোবাসা থাকে। এর মাঝেই ইয়াংশু তার পছন্দের রেস্টুরেন্টে যায় আর সাংহো সেই রেস্টুরেন্টেই ছিল, কিন্তু তারা দুজনে একা গিয়েছিল, যার জন্য তাদেরকে একই টেবিলে বসতে দেওয়া হয়। ইয়াংশু ঠিক করে নিয়েছিল সে সাংহোর সাথে দূরত্ব বজায় রাখবে, যার জন্য পুরো সময় সে সাংহোর থেকে দূরত্ব বজায় রাখতেই ব্যস্ত ছিল। অন্যদিকে সিনহারি তার টিমের সাথে টিম ডিনার করতে যায়, কিন্তু অ্যাওয়ার্ডের চিন্তায় সিনহারি অত্যাধিক ড্রিঙ্ক করে মাতলামো করে। এরপরে নেশার কারণে সে তেমুকে ফোন করে বলে পার্টিতে সে আসতে পারবে না। তেমু তার কথা শুনে বুঝতে পারে সিনহারি নেশায় রয়েছে, কিন্তু এর মধ্যে সিনহারির ফোন কেটে গেলে তেমুর তার জন্য চিন্তা হয় আর সঙ্গে সঙ্গে সে গাড়ি নিয়ে সিনহারিকে খুঁজতে বেরিয়ে পড়ে। সারা শহর খুঁজে সে শেষমেশ সিনহারিকে বাড়ির পাশেই একটা পার্কে পড়ে থাকতে দেখে। তেমু সিনহারিকে তুললে নেশার কারণে সিনহারি ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে। সিনহারি বুঝতেই পারে না যে তেমু তার জন্য এত দূরে ছুটে এসেছে। স্বপ্ন ভেবে সিনহারি তেমুকে সত্যিটা জানিয়ে দেয়। সে বলে আমি শিনগুমি। এর মধ্যেই সিনহারির ভাই তাকে খুঁজতে খুঁজতে সেখানে এলে তেমু লুকিয়ে পড়ে। বাড়ি ফিরে তেমু ভাবতে থাকে সে এমনটা কেন করছে। সে সিদ্ধান্ত নেয় সে সিনহারিকে কন্ট্রাক্ট থেকে মুক্ত করবে। পরের দিন সকালে সিনহারি ঘুম থেকে উঠলে আগের দিনের কথা তার কিছুই মনে ছিল না। ফোনে তেমুর কন্ট্রাক্ট শেষ করার মেসেজটা দেখে সিনহারি অনেক খুশি হয়। অন্যদিকে তেমু বিজনেস ট্রিপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তেমু আসলে সিনহারি থেকে কিছুদিন দূরে থেকে নিজেকে বোঝাতে চাইছিল সে সিনহারিকে ভালোবাসে না, কিন্তু তেমু দেখে সে যেখানে যাচ্ছে শুধু সিনহারির কথাই মনে পড়ছে। ওদিকে অফিসের অ্যাওয়ার্ড ফাংশনে সিনহারি খুশি খুশি নিজের অ্যাওয়ার্ড নিয়ে নেয়, কিন্তু তেমু সেখানে ছিল না। এরপর অফিসে হঠাৎ একদিন সিনহারির কাছে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। সিনহারি ফোন ধরলে ওদিক থেকে তেমুর দাদু সিনহারিকে ডিনারের জন্য ইনভাইট করে। তেমুর দাদুর থেকে ইনভাইটেশন পেয়ে সিনহারি চমকে ওঠে। তাই সে তেমুকে ফোন করলেও তেমু তার ফোন ধরে না। আর অন্যদিকে ইয়াংশু জানতো সাংহো বাড়িতে নেই, কিন্তু সাংহো ফিরেছে কিনা সেটা দেখার জন্য ইয়াংশু দেয়ালে কান লাগিয়ে ঘরের শব্দ শুনতে গেলে তার হাতে লেগে ওই লোকটার দিয়ে ল্যাম্পটা ভেঙে যায়। ল্যাম্পটা তুলতে গিয়ে ইয়াংশু দেখে এর মধ্যে একটা হিডেন ক্যামেরা লাগানো রয়েছে, যার জন্য সে তখনই ওই ল্যাম্পটা নিয়ে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বাইরে এলে ওই লোকটাও ইয়াংশুর হাতে ল্যাম্পটা দেখে ল্যাম্পটা টানাটানি করছিল। তখনই সাংহো সেখানে চলে আসে আর সেই সুযোগ বুঝাই লোকটা ওই ল্যাম্পটা নিয়ে দৌড়ে পালায়। আর ইয়াংশু সাংহোকে বলে ওই লোকটা আমার ভিডিও বানিয়েছে, তুমি প্লিজ ওকে ধরে আনো, যার জন্য সাংহো তার পেছনে দৌড়ায়। তো সাংহো ওই ব্যক্তিকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে যায়। আর তখন তেমু তাকে ফোন করে ডিনারের জন্য আসতে বললে সাংহো তেমুকে সবকিছু জানায়। তেমু পুলিশ স্টেশনের দিকে রওনা হচ্ছিল, তখনই সে দেখে সিনহারি সেখানে এসেছে। তেমু সিনহারিকে দেখে বলে এখন আমাদের পুলিশ স্টেশনে যেতে হবে সিনহারি, ইয়াংশুর সমস্যা হয়েছে। তেমুর মুখ থেকে সিনহারি নিজের নামটা শুনে অবাক হয়ে তেমুকে বলে তুমি কি করে জানলে যে আমি সিনহারি? আশা করি তোমরা ঠিকই বুঝতে পেরেছো যে কবে থেকে তেমু সিনহারির আসল পরিচয় জানতো। তোমরা যারা এই পর্যন্ত আমাদের সাথে আছো তারা ভিডিওতে একটি করে লাইক করে দাও। যাই হোক, এখান থেকে আমাদের ষষ্ঠ পর্বে শুরু হয়। তেমু সিনহারিকে নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছায়। ইয়াংশু ও সিনহারি ওই ব্যক্তিকে শনাক্ত করে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সিনহারির অফিসে তেমুর ব্যবহারগুলো মনে পড়ে আর সিনহারি তো বুঝতে পেরে যায় তেমু হয়তো তখন থেকেই তার আসল পরিচয় জানতে পেরেছে। অন্যদিকে তেমু সাংহোকে ইয়াংশুর খারাপ ভিডিও বানানোর চেষ্টা করে ওই ব্যক্তির ডিটেলস বের করতে বলে। এরপর তেমু ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য তাকে কাজ থেকে বের করে দেয়, যার জন্য তেমু ওই ব্যক্তি যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানিটাই কিনে নেয় এবং ওই ব্যক্তির সব পুরনো কুকীর্তি হিস্ট্রি বের করে তা পুলিশকে দিয়ে দেয়। এরপর সিনহারি অফিসে লিফটের জন্য দাঁড়িয়েছিল, যেখানে তার অন্য এক কলিগ তাকে শুভেচ্ছা
শুভেচ্ছা জানায়। এর মধ্যে দূর থেকে তেমুকে আসতে দেখে সিনহারি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। তেমু ও সাংহো দুজনে ওই লোকটার উপর খুব রেগেছিল। তারা সেই ব্যাপারে কথা বলতে বলতে লিফটের সামনে এলে ওই মেয়েটাকে সিনহারিকে খুঁজতে দেখে তেমু বুঝে যায় সিনহারি তাকে দেখেই পালিয়ে গেছে, যার জন্য তেমু সিনহারি কেবিনের দিকে যায়, কিন্তু সেখানেও সিনহারি ছিল না। তাই সে সিনহারিকে খুঁজতে খুঁজতে কিচেনে গেলে সে সিনহারিকে সেখানে দেখতে পায়, কিন্তু ভয়ে সিনহারিকে লুকাতে দেখে তেমু তার সামনে যায় না, বরং সিনহারিকে অফিসের পর দেখা করার জন্য মেসেজ পাঠায়। তেমুর আচরণ দেখে সাংহো বুঝতে পেরে যায় তেমুর মনে কিছু তো চলছে, যার জন্য সে তেমুকে জিজ্ঞেস করলে তেমু সোজাসুজি বলে দেয় সে সিনহারিকে পছন্দ করে। সাংহো বলে কিন্তু তুমি তো ওর সাথে বদলা নিতে চেয়েছিলে, যার উত্তরে তেমু বলে চেয়েছিলাম, কিন্তু প্রথম দেখাতেই আমার তাকে পছন্দ হয়েছিল, আর এবার আমি ওকে নিজের মনের কথা জানাবো। তাই সাংহোকে নিয়ে তেমু সিনহারির জন্য গিফট কিনতে যায়। সাংহো তেমুকে এত তাড়াহুড়ো করতে বারণ করে, কিন্তু তেমু খুব কনফিডেন্ট ছিল যে সিনহারি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করবেই, কারণ তার মতো একজন ছেলেকে কোনো মেয়ে রিজেক্ট করতেই পারবে না। তাই সে সাংহোর কোনো কথা না শুনেই সিনহারিকে প্রপোজ করার জন্য পুরো প্ল্যান বানিয়ে নেয়, যেখানে সে রেস্টুরেন্টে টেবিল বুক করে। সেখানকার ওয়েটারদের শিখিয়ে দেয় যখনই সে কপালে হাত দিয়ে সিগন্যাল দেবে তখনই যেন তারা ফুলের বুকে নিয়ে চলে আসে, এবং তেমু হাঁটু গেড়ে সিনহারিকে প্রপোজ করবে। সময় মতো তেমু সেই রেস্টুরেন্টে চলে আসে, সে সিনহারির জন্য অপেক্ষা করছিল। এরপর সিনহারি সেখানে এলে তেমু তাকে কিছু বলতেই যাবে তার আগে সিনহারি তার রেজিগনেশনের লেটার টেবিলে রাখে এবং তেমুর কাছে ক্ষমা চেয়ে তাকে বলে আমি একজন ভালো এমপ্লয়ি, পার্সোনাল রিজনের জন্য আমাকে প্লিজ জব থেকে বের করবেন না। এছাড়া এতদিন অবধি সে কোম্পানির জন্য যা যা করেছিল তার সবকিছুর একটা ফাইল তেমুকে ধরিয়ে দেয়। এইসব দেখে তেমু ভুলবশত কপালে হাত দিলে রেস্টুরেন্টের লোকেরা ফুলের তোড়া নিয়ে আসতে থাকে। তেমু তো কোনো রকমে তাদের থামিয়ে দেয়, কিন্তু সিনহারি তো তেমুর কোনো কথা না শুনে কাজ থেকে বের না করার জন্য তেমুকে বারবার রিকোয়েস্ট করেই চলেছে। শেষমেশ সিনহারির এই আচরণ দেখে তেমুর রোমান্টিক ডেটের প্ল্যান তো ক্যান্সেলই হয়ে যায়। তেমু সাংহুকে সব জানালে সাংহু তেমুকে বলে সিনহারি হয়তো ভাবে তুমি একজন রাগী বস, তাই তোমার সিনহারিকে কিছুটা সময় দেওয়া উচিত। তোমাদের মিথ্যে সম্পর্ককে সত্যিতে পরিণত করতে হলে তোমাকে কষ্ট করতে হবে। সাংহুর কথা শুনে তেমু ঠিক করে সে সিনহারিকে সময় দেবে। অন্যদিকে তেমু সিনহারিকে কাজে রাখবে কিনা সেটা জানার জন্য সিনহারি তেমুর ফোনের অপেক্ষা করছিল। এরপর এত বড় কোম্পানির সাথে কাজ করার জন্য মিনু তার সব বন্ধুদের রেস্টুরেন্টে ইনভাইট করে, যেখানে সিনহারি ও ইয়াংশুও ছিল। সিনহারি সেখানে থাকলেও সে বারবারই নিজের ফোন দেখছিল। এর মধ্যে সেখানে থাকা দুজন বলে তাদের মনে হতো সিনহারি মিনুর গার্লফ্রেন্ড, যদিও মিনুর গার্লফ্রেন্ড ইউরার এসব কথা একদমই পছন্দ হয় না এবং সে সিনহারিকে হিংসাও করত। এই উইকেন্ডে মিনুর একটা শুটিং এর জন্য সিনহারির ফ্রেন্ডরা বাইরে যাচ্ছিল। তারা সিনহারিকে উইকেন্ডে তাদের সাথে ঘুরতে যাওয়ার কথা বললে ইয়াংশু বলে তারা ব্যস্ত আছে, এবং মিনুর গার্লফ্রেন্ডকে রাগানোর জন্য সে সিনহারির মিথ্যে বয়ফ্রেন্ডের গল্প করে। এরপর সিনহারি ইয়াংশুকে একটু রাগ দেখিয়ে জিজ্ঞেস করে সে কেন সবার সামনে তার মিথ্যে বয়ফ্রেন্ডের গল্প করলো। তাতে ইয়াংশু বলে মিথ্যে কোথায়, তোমার কাছে তো তেমু আছে আর আমি তো চাই তোমাদের সম্পর্কটা সত্যিকারেরই হোক। কিন্তু সিনহারি বলে এমন কিছুই হবে না, তেমু তো আমাকে কাজ থেকে বের করে দেওয়ার কথা ভাবছে। পরের দিন তেমু সিনহারিকে তার কেবিনে ডাকে এবং তার রেজিগনেশন লেটারটা ছিঁড়ে দেয়, যেটা দেখে সিনহারিতে খুব খুশি হয়। এরপর তেমু সিনহারিকে একটা সিক্রেট প্রজেক্টে কাজ করার জন্য অফিসের পর দেখা করতে বলে। সরল সোজা সিনহারি বুঝতেই পারে না তেমু অজান্তেই তাকে ডেটে যেতে বলছে। ওদিকে ইয়াংশু অফিসে কাজ করছিল, তখনই তার কাজিন জো সেখানে আসে, কিন্তু ইয়াংশু ও জো এর মধ্যে সম্পর্ক ভালো না হওয়ায় জো ইয়াংশুকে তার পোশাক পরতে দেখে খুব রেগে যায়, কিন্তু ইয়াংশু প্রতিবারের মতোই জোকে ইগনোর করে। অফিসের পর তেমু সিনহারিকে নিয়ে মুভি দেখতে গেলে সে সিনহারিকে বলে তারা আমেরিকান কিছু ডিশ জানার জন্য এই মুভিটা দেখতে এসেছে। সরল সোজা সিনহারি তেমুর কথাই বিশ্বাস করে নেয়। সিনহারি এরকম জায়গা আগে কখনো যায়নি, যার জন্য তার খুব ভালোই লাগছিল। তেমু তার ডেটিং এর জন্য পুরো থিয়েটারটাই বুক করে নেয়। তারা দুজনের সিটে বসে খাবারের অর্ডার করে। তখনই সিনহারি নিজের সিটটা ঠিক করতে পারছিল না, যার জন্য তেমু তাকে সাহায্য করতে গেলে তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে আর একে অপরকেই দেখতে থাকে। এই পরিস্থিতিতে একটু বেকায়দায় পড়ে সিনহারি ওয়াশরুমে যাওয়ার জন্য বেরিয়ে গেলে হঠাৎই তার টিম লিডার ঝা এবং তার কলিগের সাথে দেখা হয়ে যায়। তারা মুভি দেখতেই এসেছিল। তারা সিনহারিকে থিয়েটারে দেখে তার পিছু ছাড়ে না এবং তার সাথে থিয়েটার রুমে চলে আসে। সিনহারি তাদের সিনেমা দেখতে বসে পড়ে। তেমু নিজের অফিসের লোকদেরকে দেখে কি করবে বুঝতে না পেরে থিয়েটারের মধ্যে লুকিয়ে পড়ে এবং তারা তেমুকে দেখে ফেলার আগেই সে হামাগুড়ি দিয়ে থিয়েটার থেকে বেরিয়ে আসে। বেচারা তেমু এত চেষ্টা করেও তার ডেটিংটা ঠিক করে হচ্ছে না। মুভি শেষ হয়ে গেলে তেমু সিনহারিকে ফোন করে। সিনহারি বলে তারা এখন ড্রিঙ্কস এর জন্য যাচ্ছে। সে তেমুকে জিজ্ঞেস করে তুমি কি বাড়ি চলে গেছো? তেমু একটু অ্যাটিটিউডের সাথে বলে তার অনেক কাজ আছে, সেজন্য সে আগে বাড়ি চলে গিয়েছে। অন্যদিকে ইয়াংশুর সাথে হওয়া ঘটনার জন্য ইয়াংশু পাবলিক টয়লেটে যেতে ভয় পাচ্ছিল, যার জন্য সে তার অফিসের টয়লেটও অ্যাভয়েড করতো। এরকমই একদিন অফিসে আসার পর বাস স্ট্যান্ডে সে দাঁড়িয়েছিল, তখন এই সাংহু সেখানে আসে। সে ইয়াংশুকে দেখে তাকে লিফট দেয়। গাড়িতে যাওয়ার সময় ইয়াংশুর ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল, কিন্তু লম্বা ট্রাফিকে তাদের বাড়ি পৌঁছাতেও দেরি হবে। ইয়াংশু কি করবে বুঝতে না পেরে অদ্ভুত আচরণ করতে থাকে। সেটা দেখে সাংহু একটু হলেও ইয়াংশুর সমস্যা বুঝতে পারে। এরপর মাঝ রাস্তায় ইয়াংশু গাড়ি থেকে নেমে একটা পাবলিক ওয়াশরুমের দিকে গেলে সাংহু তার পেছনে যায়, কিন্তু সেই পাবলিক ওয়াশরুমের দরজা লক থাকায় ইয়াংশু
ভেতরে যেতে পারছিল না, কিন্তু তার অবস্থা তো খুবই খারাপ, যার জন্য সাংহো দরজা ভেঙে ইয়াংশুকে সাহায্য করে। অন্যদিকে মুভির ডেট নষ্ট হয়ে যাওয়ার জন্য তেমো একটু আপসেট ছিল এবং সে ভাবতে থাকে এরপর কি করে সে আবার সিনহারিকে ডাকবে। তেমো সিনহারির পছন্দ অপছন্দ জানার জন্য তার ইনস্টাগ্রাম প্রোফাইল ফলো করতে থাকে, আর দেখা যায় সে তার বিজনেস মিটিং এ বসেও সিনহারির ইনস্টাগ্রাম প্রোফাইল ফলো করছে। প্রোফাইলে একটা পোস্টে তেমো সিনহারির পছন্দের একটা বিচ দেখতে পায়, যেটা দেখে তেমো ঠিক করে নেয় সে সিনহারিকে ওই বিচে ঘুরতে নিয়ে যাবে, যার জন্য সে সিনহারিকে বলে এই উইকেন্ডে তারা একটা বিজনেস ট্রিপে যাচ্ছে। এরপর অফিসের মিটিং শেষ হলে তেমুর দাদু উইকেন্ডে তাকে ফিশিং করতে যেতে বলে। তেমু বলে তার একটা পার্সোনাল কাজ আছে, আর এটা শুনে দাদু বুঝে যায় তেমু নিশ্চয়ই শিনগুমির সাথে ডেটিং এ যাবে, তাই সে কোনো কথা না বলে খুশি খুশি তেমুকে যেতে দেয়। তেমু চলে গেলে দাদু সাংহোকে বলে আমি চাই তেমু একটা লম্বা ছুটিতে যাক আর ফেরার সময় আমার নাতি নাতনিকে সাথে নিয়ে ফিরুক। সাংহো মনে মনে ভাবে দাদু যখন জানতে পারবে সিনহারি হচ্ছে শিনগুমি তখন কি হবে। যাই হোক, এরপর সিনহারি রেডি হয়ে বিজনেস ট্রিপের জন্য বাস স্ট্যান্ডে চলে আসে। তেমু সেখানে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। তেমুকে দেখে সিনহারি নজর ফিরাতে পারছিল না, কিন্তু সে নিজেকে এক থাপ্পড় মেরে বলে আরে বিজনেস ট্রিপে এসেছি। বিচে যাওয়ার জন্য সিনহারি গাড়ি ড্রাইভ করবে বললে তেমু সেই রেস্টুরেন্টে যাওয়ার জন্য বলে, যেটা সিনহারির খুব পছন্দের রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টের কথা শুনে সিনহারি অনেক খুশি হয় এবং রেস্টুরেন্টের উদ্দেশ্যে তারা বেরিয়েও পড়ে, কিন্তু রেস্টুরেন্টে পৌঁছালে দেখা যায় রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। এবার তারা কোথায় যাবে এই ভাবতে ভাবতেই তেমুকে একজন ফোন করে জানায় সে বিচে চলে এসেছে, আর তেমু বাহানা করে সিনহারিকে বলে আমরা বিচের দিকে যেতে পারি, হয়তো সেখানে কিছু খাবার পাওয়া যাবে। তেমু সিনহারি বিচে গেলে সিনহারি সেখানে নিজের পছন্দের হ্যান্ড বার্গারের ফুড ভ্যান দেখতে পায়। সেটা দেখে সিনহারি অনেক খুশি হয়, আর তাকে খুশি হতে দেখে তেমুর অনেক ভালো লাগে। ভ্যানের দোকানদার সিনহারিকে এটা বলে দিত যে তেমু তাকে এখানে আসতে বলেছে, কিন্তু তেমু তাকে ইশারা করাতে সে চুপ হয়ে যায়। এরপর তারা বিচে বসে একসাথে ব্রেকফাস্ট করে। তারা অনেক কথা বলে। সিনহারি তার ছোটবেলার কথা তেমুকে বলতে থাকে, আর সাথে সিনহারি বলে তেমুর সাথে তার মিথ্যে ডেটিং গুলো তার কাছে খুবই মেমোরেবল। তেমুর তো সিনহারির এসব কথা শুনতে অনেক ভালো লাগছিল। তখনই তেমু দেখে সিনহারির জুতোর লেস খুলে গেছে, যার জন্য সে মাটিতে বসে সিনহারির জুতো বেঁধে দেয় ও সিনহারিকে বলে তুমি আমার জন্য অনেক স্পেশাল, সে তুমি সিনহারি হও বা শিনগুমি। সিনহারি এর পরেও বুঝতে পারে না তেমু তার প্রেমে পড়েছে। সারাদিন সময় কাটানোর পর বাড়ি ফেরার সময় তেমু বলে এবার সে ড্রাইভ করবে। অন্যদিকে ইয়াংশু একটা রেস্টুরেন্টে খাবার খেতে গেলে সাংহো সেখানে আসে। আগের দিন ওয়াশরুমের ঘটনার জন্য ইয়াংশু সাংহোকে এড়িয়ে যাচ্ছিল। সাংহো ইয়াংশুর সাথে কথা বলতে গেলে সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ইয়াংশু অনেক ড্রিঙ্ক করেছিল, তাই সাংহোর তাকে নিয়ে চিন্তা হলে সে ইয়াংশুর পেছনে যায়, আর ইয়াংশুকে দেখা যায় সে টলতে টলতে রাস্তা দিয়ে যাচ্ছে। ইয়াংশু পড়েই যাচ্ছিল, তার আগেই সাংহো তাকে ধরে নেয় এবং ইয়াংশু সাংহোকে বলে আমি তোমাকে খুব পছন্দ করি। সাংহো কিছু মুখে না বললেও সেও ইয়াংশুকে পছন্দ করত, কিন্তু ইয়াংশু বলে সে এবার বুঝে গেছে তার সাংহোকে পছন্দ করা ঠিক না, তাই সে সাংহোর থেকে দূরেই থাকবে। এই বলে ইয়াংশু আবারও পড়ে যাচ্ছিল, কিন্তু সাংহো তাকে ধরে নেয়। ইয়াংশু তাকে ছাড়তে বললেও সাংহো ছাড়ে না, আর এখানেই আমরা ইয়াংশু আর সাংহোর মধ্যে একটা রোমান্টিক কিসিং সিন দেখতে পাই। অন্যদিকে তেমু ড্রাইভ করে সিনহারিকে নিয়ে ফিরছিল, কিন্তু হঠাৎ বৃষ্টি নেমে গেলে তেমু নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলে, কারণ বৃষ্টির রাতেই তার মা বাবা মারা গিয়েছিল, যার জন্য সে বৃষ্টিকে ভয় পেত। তাই সে সিনহারিকে মাঝ রাস্তায় নামিয়ে চুপচাপ একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ায়। এখানে তেমুর তার বাবা মায়ের সেই রাতের অ্যাক্সিডেন্টের সিনগুলোই মনে পড়ে। ওদিকে সিনহারি বুঝতে পারে না সে এত রাতে কোথায় যাবে, এমনকি তার ফোনের চার্জও শেষ হয়ে যায়, যার জন্য সে কাছাকাছি একটা হোটেলে গিয়ে ওঠে। বৃষ্টি কমে গেলে তেমু সেই জায়গায় এসে সিনহারিকে দেখতে পায় না। অন্যদিকে সিনহারি হোটেলে গিয়ে ভাবতে থাকে নিশ্চয়ই তেমু তার সাথে বদলা নেওয়ার জন্য তাকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছে। ফোনে চার্জ না থাকার কারণে সিনহারি হোটেলে ফোনটা চার্জ করতে দিয়েছিল। এরপর সিনহারি ফোন আনতে রিসেপশনে গেলে সেখানেই মিনুর গার্লফ্রেন্ড সহ সিনহারির বান্ধবীরাও আসে। ইয়াংশু তো সবাইকে বলেছিল উইকেন্ডে সিনহারি তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছে, যার জন্য তারা ভাবে সিনহারি নিশ্চয়ই এখানে তার বয়ফ্রেন্ডের সাথে এসেছে। তারা সিনহারির বয়ফ্রেন্ডকে দেখতে চাইলে সিনহারি কি বলবে তা বুঝতে পারে না, কিন্তু তেমু এর মধ্যে সামনে এসে দাঁড়িয়ে বলে আমি সিনহারির বয়ফ্রেন্ড। তেমুকে দেখে সিনহারির বান্ধবীরা তো অবাক, কিন্তু সব থেকে বেশি অবাক হয়েছিল সিনহারি নিজে। আর এইখান থেকে শুরু হয় সপ্তম পর্ব। এবার কথা হলো তেমু সিনহারিকে মাঝ রাস্তায় ছেড়ে চলে গিয়েছিল, তাহলে সে সিনহারিকে খুঁজে পেল কি করে? আচ্ছা তাহলে শোনো। তেমু সিনহারির ফোনে বারবার ফোন করায় রিসেপশনের মেয়েরা সিনহারির লোকেশন বলে দেয়, এবং সে সিনহারির বান্ধবীদের সামনে আসলে সবাই তো তেমুকে দেখে অবাক হয়, কিন্তু তেমুর হাফ ভাব দেখে সব থেকে বেশি অবাক হয় সিনহারি নিজেই। সিনহারির বান্ধবীরা তাদের ডিনারের জন্য বললে তেমুর ডিনার করতে রাজি হয়ে যায়, কিন্তু সিনহারি তেমুকে বলে এই মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, এতে সমস্যা বাড়বে। কিন্তু তখনই তারা শুনে সিনহারির বান্ধবীরা বলা বলি করছে তেমু হয়তো সিনহারির বয়ফ্রেন্ড নয়, সিনহারি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। যা শুনে তেমু সিনহারিকে বলে আমাদের একটাই মিশন, তোমার বান্ধবীদের হিংসায় জ্বালানো। এই বলে তেমু সিনহারির সাথে ডিনার টেবিলে যায়, আর সিনহারির বান্ধবীদের জন্য অনেক রকমের দামি দামি খাবার অর্ডার করে। এরপর সিনহারি ওয়াশরুমে যেতে চাইলে তেমু তো তাকে একা একা ওয়াশরুমে যেতেই দেয় না। একজন কেয়ারিং বয়ফ্রেন্ডের মতো ওয়াশরুমে যাওয়ার সময় সিনহারি এক ব্যক্তির সাথে ধাক্কা লাগতে
করতে গেলে তেমু সিনহারিকে জড়িয়ে ধরে সরিয়ে নেয়। এই দেখে সিনহারির বান্ধবীরা তো হিংসায় জ্বলে পড়ে যায়। এরপর সিনহারির বান্ধবীরা তেমুকে জিজ্ঞাসা করে সে কি কাজ করে, যেখানে তেমু বলে সে গো ফুড কোম্পানির প্রেসিডেন্ট। আর এটা শুনে সিনহারির বান্ধবীদের তো হুশই উড়ে যায়। ডিনার শেষ হয়ে গেলে তেমু সিনহারিকে বলে তারা আজকে এখানেই থাকবে। এই কথা শুনে সিনহারির তো অবস্থা খারাপ হয়। সে ভাবে মিস্টার প্রেসিডেন্টের সাথে একই হোটেলে সে কি করে থাকবে, কিন্তু তেমু তার কোনো কথাই না শুনে রুমে চলে যায়। সিনহারি তেমুর সাথে একই রুমে থাকতে খুব অদ্ভুত লাগছিল, কিন্তু তেমুর সামনে কোনো কথাই চলে না। ওদিকে ইউরা তো কিছুতেই তেমুকে সিনহারির বয়ফ্রেন্ড হিসেবে মানতে পারছিল না। মিনু ফিরে এলে ইউরার সঙ্গে সঙ্গে তাকে সিনহারি ও তেমুর রিলেশনের কথা জানিয়ে দেয়। মিনুও এই কথা শুনে অনেক অবাক হয়। এরপর সিনহারি ও তেমু নিজেদের মধ্যে বলা এই মিথ্যে নিয়ে কথা বলছিল, যেখানে কথায় কথায় তেমু জেনে নেয় সিনহারি এখন মিনুকে পছন্দ করে না। তো পরের দিন সকালে সিনহারি ঘুম থেকে উঠলে তেমু ফোন করে জানায় তার জন্য ইউনিক কিছু ড্রেস কালেকশন আসছে। তো সেজন্য তার পছন্দের ড্রেস পরে তাড়াতাড়ি লবিতে চলে আসে। তেমু তার জন্য সেখানে অপেক্ষা করছে। এরপর সিনহারি তৈরি হয়ে লবিতে এলে তার সাথে মিনুর দেখা হয়ে যায়। সিনহারি ও তেমুর সম্পর্কের ব্যাপারে জেনে মিনু অবাক হয়েছিল। সে সিনহারিকে কিছু জিজ্ঞেস করতেই যাবে, তখনই তার আগে সেখানে তেমু চলে আসে। তেমু মিনুর সামনে সিনহারির সাথে বয়ফ্রেন্ডের মতোই ট্রিট করে, কিন্তু মিনুর তার উপর পুরো সন্দেহ ছিল। ওদিকে ইয়াংশু ঘুম থেকে উঠলে সে নিজেকে সাংহুর ফ্ল্যাটে দেখতে পায়। অনেক কষ্ট করে সে মনে করার চেষ্টা করে আগের দিন রাতে সেখানে কি হয়েছিল। বেশি কিছু মনে না পড়লেও তার এইটুকু মনে পড়ে সে তার অনেকটাই ক্লোজ ছিল। ইয়াংশুর এসব কথা মনে পড়লে তার নিজেকে খুব ছোট মনে হয় এবং তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে সে সাংহুর ফ্ল্যাট থেকে বেরোতেই যাবে, কিন্তু তার আগে সাংহু সেখানে চলে আসে। সাংহু ইয়াংশুকে পছন্দ করত, তাই সে ইয়াংশুর সাথে আগের দিন রাতের কথা বলতে গেলে ইয়াংশু সাংহুর কথা না শুনে তাকে বলে দেয় গতকাল রাতে যা হয়েছে সব ভুলে যাও। এই বলে ইয়াংশু চলে গেলে সাংহু খুব আপসেট হয়ে যায়, কারণ সে হয়তো ইয়াংশুর সাথে সিরিয়াস কোনো একটা সম্পর্কে যেতে চেয়েছিল। ওদিকে তেমুর একটা মিটিং এর জন্য তাকে সেদিনই ফিরতে হবে, কিন্তু মিনু সিনহারিকে সেই দিনটা তাদের সাথে থেকে যেতে বলে, যার জন্য সে মিটিং ক্যান্সেল করে সবাইকে নিয়ে ফিশিং করতে চায়। যেখানে তেমু সিনহারিকে নিয়ে তার ফিলিংস এর কথাগুলো খুব সহজে সবার সামনে বলে দেয়। যদিও সিনহারি সব কথাই মিথ্যে বলেই মনে হচ্ছিল, কারণ সে জানতো না যে তেমু তাকে সত্যি সত্যি পছন্দ করে। মিনু সিনহারির খুব ভালো বন্ধু ছিল, যার জন্য তেমুর সাথে সিনহারির সম্পর্কটা ঠিক হজম হচ্ছিল না। আসলে তেমু এত বড় একজন মানুষ, সেখানে সিনহারি খুব সাধারণ একটা মেয়ে। তো বলতে গেলে তেমু আর মিনু একে অপরকে ঠিক পছন্দ করছিল না। এরপর মিনু ও তেমুর মধ্যে একটা ফিশিং কম্পিটিশনে মিনু বেশি মাছ ধরেছে, যার জন্য তেমু হিংসা করতে থাকে। সেখানে সিনহারি অসুস্থ বোধ করে, কিন্তু এই ফিশিং কম্পিটিশনে মিনুকে কম্পিট করতে গিয়ে তেমু সিনহারির খেয়াল রাখতে পারে না। সিনহারির শরীর খুব খারাপ হয়ে গেলে তেমু খুব টেনশনে পড়ে যায় আর দ্রুত তাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মিনুও তাদের সাথে যেতে চাইলে তেমু তাকে অ্যালাউ করে না। ওদিকে সাংহু ইয়াংশুর পছন্দের রেস্টুরেন্টে তাকে দেখার জন্য অপেক্ষা করছে, কিন্তু ইয়াংশু সেখানে না এলে সাংহু ইয়াংশুর সাথে তার প্রথম দেখা সেই দিনগুলি মনে করে আর ভাবে সেও তো ইয়াংশুকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিল। ওদিকে তেমু সিনহারিকে নিয়ে বাড়ি ফিরলে সে দেখে সিনহারি গাড়িতেই ঘুমাচ্ছে, তাই সে সিনহারির ঘুম ভাঙা অবধি সেখানে অপেক্ষা করে। ঘুম ভাঙলে সিনহারি চলে যাচ্ছিল, তখনই তেমু তাকে নিজের মনের কথা বলে। তেমু বলে পুরো উইকেন্ড আমি সব মিটিং ক্যান্সেল করে তোমার সাথে কেন সময় কাটালাম, কারণ আমি তোমাকে পছন্দ করি। কবে থেকে করি কেন করি জানি না, কিন্তু তোমাকেই পছন্দ করি। এই শুনে বাড়ি ফিরে সিনহারির অবস্থা তো ভীষণ খারাপ, তার তো নিজের কানের উপরই বিশ্বাস হচ্ছিল না। ওদিকে তেমু সিনহারির উত্তরের জন্য অপেক্ষা করছিল। বলতে গেলে সে ব্যস্ত হয়ে উঠেছিল সিনহারির জবাব শোনার জন্য। কিন্তু এর মধ্যে দাদু খুব রেগে অফিসে আসে, কারণ দাদু ভাবছিল তেমু হয়তো শিনগুমিকে ধোকা দিচ্ছে। কেউ একজন সিনহারি ও তেমুর উইকেন্ডের কিছু ফটো মিস্টার খাংকে পাঠিয়ে দিয়েছিল, যার জন্য দাদু তো তেমুকে মারতেই যাবে, কিন্তু তেমু কোনো রকমে দাদুর লাঠি থেকে নিজেকে বাঁচিয়ে দাদুকে মিথ্যে কথা বলে দেয় যে তার সাথে শিনগুমির ব্রেকআপ হয়ে গিয়েছে। এরপর দাদু সাংহুকে বলে তেমুর জন্য আবারও ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করতে, যার জন্য সাংহু তেমুকে বলে সিনহারিকে তার ফিলিংস এর ব্যাপারে বলে দাদুর সাথে দেখা করিয়ে দিতে। তেমু বলে সে সিনহারিকে নিজের মনের কথা বলে দিয়েছে, কিন্তু সিনহারি এখনো কোনো উত্তর দেয়নি। এই শুনে সাংহু তেমুর কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে বলে তাহলে হয়তো সে তোমাকে রিজেক্ট করে দেবে, যদিও তেমু এই কথা মানতে একদমই রাজি ছিল না। অন্যদিকে সিনহারি ও ইয়াংশুকে দেখা যায়, যারা অনেকদিন পর একসাথে বাইরে বেরিয়েছে এবং একে অপরকে নিজেদের মনের কথা শেয়ার করে। তো ইয়াংশু সাংহুর সাথে হওয়া তার ক্লোজ রিলেশনের ব্যাপারটা সিনহারিকে জানায়। ইয়াংশু সাংহুকে সবকিছু ভুলে যেতে বললেও সে নিজেও খুব আপসেট ছিল। ওদিকে সিনহারির এক বান্ধবী উইকেন্ডে তাদের কিছু ফটো সিনহারিকে পাঠালে সিনহারি তা দেখে চমকে ওঠে, কিন্তু সেই ইয়াংশুকে কিছু জানাতে না চাইলেও ইয়াংশু জোর করে তার ফোন থেকে তেমু ও সিনহারির ফটোগুলো দেখে নেয়, যার জন্য সিনহারি তেমুর সব কথাই ইয়াংশুকে বলে দেয়। যেখানে ইয়াংশু তাকে জানায় যে ব্যক্তি তাদের খারাপ ফটো তুলতে চেয়েছিল তেমু নিজে সেই ব্যক্তিকে শাস্তি দিয়েছে। এই শুনে সিনহারি তেমুর কথাই ভাবতে থাকে। রাতে ইয়াংশু তাদের ফ্ল্যাটের পার্কিং এ ছিল, যেখানে সাংহু তার গাড়ি পার্ক করে। সাংহুকে দেখে ইয়াংশু লুকিয়ে পড়ে, কিন্তু সাংহু তাকে দেখে ফেলে। তো সাংহু ইয়াংশুকে তার ফিলিংস এর কথা বলে দেয়, সাথে এও বলে সেদিন রাতে ইয়াংশু তার সাথে কোনো কিছুই খারাপ করেনি। এই বলে সাংহু চলে গেলে ইয়াংশু তার পেছন পেছন যায়। সে সাংহুকে
বলে আসলে সেদিন রাতে কি হয়েছিল সেটা তার মনেই নেই, যার জন্য সে লজ্জায় সাংহকে সবকিছু ভুলে যেতে বলেছে। ইয়াংশুর কথা শুনে সাংহ তার প্রতি ভালোবাসা আরো বেড়ে যায় আর তাদের মধ্যে একটা রোমান্টিক সিন দেখা যায়। অন্যদিকে সিনহারি ঠিক করে নেয় সে তেমুর প্রপোজাল রিজেক্ট করে দিবে, কারণ তাদের জীবন যাপন অনেক আলাদা ছিল। এরপর বেশ কিছু দিন কেটে গেলেও সিনহারি তেমুকে কিছু বলতে পারে না, সে বারবারই তেমুর কথায় ভাবতে থাকে। ওদিকে তেমুরও ধৈর্যের বাঁধ ভাঙতে থাকে। তেমু একটা বিজনেস মিটিং এ ছিল যেখানে দাদু তাকে বারবার ফোন করলেও সে ফোন ধরে না। সেই মিটিং থেকে তেমুর মনে পড়ে কোয়ালিটি টিমের শেফদের সাথে একটা ফটোশুট হবে যেখানে সিনহারিও থাকবে, যার জন্য তেমু ঠিক করে সে ফটোশুটে সেই স্পটে যাবে। কিন্তু ফোন না ধরার জন্য দাদু তেমুর খোঁজ করে। ওইদিকে ফটোশুট শুরু হওয়ার আগেই সিনহারি টিমের একজন এমপ্লয় অসুস্থ হয়ে পড়লে তার জায়গায় সিনহারিকে মিনুর সাথে শুট করতে হয়। তো শুটিং শুরু হলে তেমু সাংহর সাথে সেখানে পৌঁছায়। মিনুর সাথে সিনহারিকে শুট করতে দেখে তেমুর তো খুব হিংসা হয়। সিনহারি পেঁয়াজ কাটতে কাটতে হঠাৎই তেমুকে সেখানে দেখতে এতটাই ঘাবড়ে যায় যে সে পেঁয়াজের বদলে সসের বোতল কেটে দেয় আর সবাই ভাবে সিনহারির হাত কেটে গেছে। তেমুও সিনহারি দিকে এগোতে গেলে সাংহ তাকে আটকায়। সিনহারি ওয়াশরুমে গেলে তেমু সেখানে আসে। তেমু সিনহারিকে কিছু বলতেই যাবে তার আগে সাংহ বলে মিস্টার খাং অর্থাৎ দাদু তেমুকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এসেছে, যার জন্য তেমু সিনহারিকে নিয়ে সেখান থেকে পালায় এবং একটা রুমের মধ্যে লুকিয়ে পড়ে। দাদু সেখানে আসে কিন্তু সে তেমুকে খুঁজে পায় না। দাদু তেমুকে ব্লাইন্ড ডেটে পাঠানোর জন্য খুঁজছিল। এই কথা জানার পর সিনহারি তেমুকে ব্লাইন্ড ডেটে যেতে বলে। তেমু সিনহারিকে জিজ্ঞেস করে তাহলে তুমি আমাকে রিজেক্ট করছো? সিনহারি মাথা নেড়ে তেমুর কথা সম্মতি জানালে তেমু সিনহারিকে বলে তুমি যতক্ষণ না অবধি আমাকে ভালোবাসবে আমি ততক্ষণ অবধি তোমাকে রাজি করানোর চেষ্টা করব। সিনহারি মুখে না বললেও সে তেমুকে পছন্দ করত, যার জন্য তেমুকে নিজের কাছে টেনে নিয়ে তাকে কিস করে। সিনহারির প্রতি তার ভালোবাসায় সেও সিনহারিকে কাছে টেনে নেয় আর এখান থেকে আমাদের অষ্টম পর্বে শুরু হয়। কিন্তু পর মুহূর্তেই সিনহারি ভাবে সেটা কি করলো, যার জন্য সে তেমুকে দূরে সরিয়ে বলে এখানে যা হয়েছে সব ভুলে যাও। তেমু তাকে বোঝানোর চেষ্টা করলেও সে কিছুতেই বুঝতে চায় না। সিনহারি সেখান থেকে বের হতেই যাবে তখনই মিনু তাকে শুটিং এর সেটে ডেকে নিয়ে গেলে তেমু সিনহারির সাথে কথা বলতে পারে না। রুমে এসে তেমু তাদের ভালোবাসার মুহূর্তের কথা ভাবতে থাকে, কিন্তু সে এটাও ভাবছিল যে সিনহারি তাকে সবকিছু ভুলে যাওয়ার কথা কি করে বলতে পারলো। অন্যদিকে সিনহারিও এই ঘটনার ফলে অনেক লজ্জায় পড়ে গিয়েছিল এবং সে ভাবছিল কি করে তেমুকে এড়ানো যায়। পরের দিন সিনহারি অফিসে গেলে সে দেখে অফিসের কলিগরা ইন্টারনেটে তার আগের দিন শুটিং এ সসের বোতল কেটে দেওয়ার ভিডিওটা দেখে হাসাহাসি করছে। তখনই তেমু সিনহারিকে ফোন করলে সে ফোন ধরে না। এরপর সাংহ ও তেমু একটা নতুন প্রজেক্টের ইনাগ্রেশনে যায় যেখানে আর্ট মিউজিয়ামের ডাইরেক্টর মিস ছা ছিল, যিনি হলেন ইয়াংশুর কাজিন জো এর মা। এরপর সাংহকে ফোনে কোনো মেয়ের সাথে কথা বলতে শুনে তেমু তাকে কাজে ছুটি দিয়ে দেয় আর বলে সে যেন বাইরে গিয়ে ডিনার করে নেয়। এরপর তেমু সিনহারির সাথে দেখা করে। সিনহারি তাকে কেন কিস করেছে তা জিজ্ঞেস করলে সিনহারি বলে তারা খুব কাছাকাছি চলে আসায় ভুল করে কিস করে ফেলেছে। কিন্তু তেমু সিনহারির কথা মানতে না চাইলে সিনহারি বলে সেই ভুলের জন্য পেনাল্টি দিয়ে দিবে। সিনহারির এই কথা শুনে তেমু তাকে নিয়ে একটা দামি রেস্টুরেন্টে যায় যেখানে খাবারের দাম শুনে তো সিনহারির মাথায় হাত। সিনহারি বলে তারা দুজনে একে অপরকে কিস করেছে, তাহলে সে খাবারের বিল একা কেন দিবে? যেটা শুনে তেমু বলে ঠিকই তো, তুমি একা কেন দায়িত্ব নেবে, আমারও নেওয়া উচিত। এই বলে তেমু সিনহারির সারা জীবনের দায়িত্ব নিতে চাইলে সিনহারি লজ্জায় পড়ে যায়। সাথে তেমু সিনহারিকে বলে খাবারের বিল তোমায় পে করতে হবে না, বদলে তুমি আমাকে আবারও একটা কিস করো। তেমুর এই কথা শুনে সিনহারি নিজের জন্য খাবার অর্ডার না করে তেমুর জন্য খাবার অর্ডার করে যাতে তাকে কিস না করতে হয়। কিন্তু তেমু সিনহারির জন্য খাবার অর্ডার করায় তারা দুজনে খাবার খাচ্ছিল। এমন সময় সিনহারি তেমুর ঠোঁটের দিকে তাকিয়ে তাদের দুজনের ভালোবাসার মুহূর্তের কথা ভাবতে থাকে। তেমু সিনহারিকে একভাবে তার দিকে এভাবে তাকাতে দেখে তাকে কিছু বলতে গেলে সিনহারি লজ্জায় উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফিরে সিনহারি দেখে তেমু পিয়ানো প্লে করছে, যেটা দেখে সিনহারি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এরপর তাদের ডিনার শেষ হয়ে গেলে সিনহারি দেখে তেমু আগে থেকে সব খাবারের বিল পে করে রেখেছে এবং তেমু সিনহারিকে ভয় দেখিয়ে বলে সে এর থেকে বড় কোনো পেনাল্টি সিনহারি থেকে নিবে। অপরদিকে মিনুর রেস্টুরেন্টে কিছু রিপোর্টার এসে মিনুর বানানো ডিশের ফটোগ্রাফি নিচ্ছিল, কিন্তু মিনু কিছুটা আনকমফোর্টেবল ফিল করলে ইউরা মিনুর হাব ভাব দেখেই বুঝতে পারে মিনু আসলে সিনহারি ও তেমুর সম্পর্কটা নিয়ে আপসেট রয়েছে। যেটা বুঝতে পেরে ইউরা ভিতরে ভিতরে সিনহারির প্রতি প্রচন্ড হিংসা করতে থাকে। রাতের বেলায় সাংহ ইয়াংশুর ফ্ল্যাটে এলে সে দেখে ইয়াংশু নিজের হাতে তার জন্য খাবার বানিয়েছে, যেটা দেখে সাংহুর খুব ভালোই লাগে এবং সে খুশি হয়ে খাবার খেতে গিয়ে দেখে প্রতিটা খাবারের টেস্ট খুবই খারাপ, কিন্তু তবুও গার্লফ্রেন্ডের রান্না বলে কথা, তাই সাংহ চুপচাপ খাবার খেতে থাকে। তো ইয়াংশু তাকে রান্না কেমন হয়েছে জিজ্ঞাসা করলে প্রথমে তো সে রান্না ভালোই হয়েছে বলে চালিয়ে দেয়, কিন্তু ইয়াংশুর জোরাজুরি করায় সে এক এক করে রান্নার খুদ বের করতে থাকে, যেটা দেখে ইয়াংশু প্রচন্ড রেগে যায়। এরপর সে সিনহারির সাথে দেখা করে সাংহুর নামে যা নয় তাই বলছে। তো যাই হোক, এরপর ইয়াংশু তেমুর নামে আজে বাজে কথা বলে সিনহারি তার প্রতিবাদ করে, যেটা দেখে ইয়াংশু সিনহারিকে চেপে ধরে জানতে চায় তেমুর তার সাথে কিছু চলছে কিনা, কিন্তু সিনহারি তো কিছুতেই মানতে চায় না। এরপর চেয়ারম্যান খাং তার বন্ধুদের সাথে বসেছিল আর তেমুর বিয়ে নিয়ে খাংকে চিন্তা
করতে দেখে তার বন্ধুরা বলে তেমুকে একটু নিজের হালে ছেড়ে দিতে, তাকে নিয়ে এত চিন্তা না করতে। তাদের এসব কথাবার্তার মধ্যে সেখানে মিস ছাও এসে উপস্থিত হয় এবং সে চেয়ারম্যান খাং এর সাথে দেখা করে। এরপর সাংহো ইয়াংশুকে নিয়ে পাহাড়ের জায়গায় ট্রেকিং করতে আসে, কিন্তু ইয়াংশু তো প্রথমে ট্রেকিং এ যেতে না চাইলে সাংহো জোর করে তার সাথে নিয়ে যায়। পাহাড়ের উপরে একটা জায়গায় বসে তারা দুজন কথা বলছে। এমন সময় ইয়াংশু তেমুর ব্যাপারে খারাপ খারাপ কথা বলে সাংহো সেটা পছন্দ করে না এবং সাংহোকে তেমুকে সাপোর্ট করতে দেখে ইয়াংশু সাংহোর ওপর প্রচন্ড রেগে সেখান থেকে বেরোতে গেলে পথ ভুল করে সে আবার জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। সাংহো সেখানে ইয়াংশুকে মানানোর চেষ্টা করলেও তাদের তর্ক বিতর্ক বেড়েই চলেছিল। এমন সময় ইয়াংশু গর্তের ভিতরে পড়ে তার পায়ে মচকা লাগে। সাংহো নিজের কাঁধে করে ইয়াংশুকে পাহাড় থেকে নিচে নামে, যেটা দেখে ইয়াংশুর রাগ গলে জল হয়ে যায়। পাশাপাশি সিনহারিকে দেখা যায় যে উইকেন্ডে তেমুকে পেনাল্টি দিতে একটা অ্যামিউজিং পার্কে আসে। তেমু সেখানে সিনহারির জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। সিনহারি তেমুকে বলে এখানে তো দামি কোনো রেস্টুরেন্ট, যা শুনে তেমু বলে আমি কোনো রেস্টুরেন্টে যেতে চাই না, আমি কিসের বদলে তোমার আজকের দিনটা চাই। এটা বলে তারা দুজন মিলে পার্কে খুব মজা করে। এরপর তারা বসেছিল যেখানে তেমু তার ছোটবেলায় মা বাবার সাথে পার্কে আসার কথাগুলো সিনহারিকে বললে সিনহারি চুপচাপ তেমুর কথা শুনতে থাকে। সিনহারি প্রথম মানুষ যাকে তেমু নিজের মা বাবার কথা বলছে, না হলে তেমু কাউকেই তার মা বাবার কথা বলেনি। তারা একে অপরের সাথে কথা বলছে। এমন সময় সিনহারির কাছে ফোন আসে যে তার মা পড়ে যাওয়াতে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এটা শুনে তারা দুজনেই তৎক্ষণাৎ হসপিটাল এলে সিনহারি দেখে তার মা ঠিকই আছে। আসলে সিনহারির বাবাই অসুস্থ আর তার অ্যাপেন্ডিক্সের অপারেশন হবে। হসপিটালে বেড না পাওয়াতে তাদের অসুবিধা হচ্ছিল। এমন সময় একটি নার্স এসে তাদের ভিআইপি রুমে শিফট করায়, কিন্তু তাদের কেন ভিআইপি রুমে শিফট করা হলো সেটা জিজ্ঞেস করাতে সেখানে তেমু এসে উপস্থিত হয়। সিনহারির মা বাবা তেমুর পরিচয় জানতে চাইলে সিনহারি কি বলবে বুঝতে না পেরে তেমুকে নিজের অফিসের কলিগ হিসেবে পরিচয় করায়। তেমুর তো এসব দেখে অনেক অবাক লাগছিল, কিন্তু কিছুই করার নেই। এরপর সবাই কথা বলছিল আর তাদের কথাবার্তার মাঝেই সিনহারি তেমুর ব্যাপারে বলা খারাপ খারাপ কথাগুলো সিনহারির মা তেমুর সামনেই বলতে থাকে। আসলে সিনহারির মা তো জানতোই না তেমুই তার সামনে বসে আছে, যা শুনে সিনহারি তো প্রচন্ড লজ্জায় পড়ে যায়। অপরদিকে সিনহারির দোকানে তার মা বাবা না থাকায় মিনু তাদের সাথে কাজ করছিল, কিন্তু মিনুর হাত কেটে যাওয়ায় সে সিনহারির ঘরে ওষুধ লাগানোর জন্য মেডিসিন খোঁজ করতে করতে হঠাৎই সিনহারি ও তেমুর মিথ্যে সম্পর্কের কন্ট্রাক্ট পেপারটা দেখে নেয়। কন্ট্রাক্ট পেপার দেখে মিনু বুঝতে পারে ট্রিপে গিয়ে তেমু ও সিনহারি তাদের সামনে অভিনয় করেছিল। এরপর তেমু যখন সিনহারিকে বাড়িতে ড্রপ করতে আসে তখনই দূর থেকে মিনু তাদের কথা বলতে দেখে এবং সোজা এসে তেমুর মুখে আঘাত করে, যা দেখে সিনহারি তো ভারী অবাক হয় এবং দুজনের মধ্যে মারামারি লাগতেই যাবে। সিনহারি তাদের মারামারি থামায় এবং তেমুকে বাড়ি যেতে বলে মিনুকে নিয়ে রেস্টুরেন্টে আসে, যেখানে মিনু সিনহারিকে বোঝাতে চায় তারা যেটা করছে সেটা ঠিক নয়, তাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু সিনহারি মিনুকে তার ব্যাপার থেকে দূরে থাকতে বলে। বাড়ি ফিরে সিনহারি তেমুর সাথে হওয়া ঘটনার জন্য তেমুকে সরি মেসেজ করতে গেলে তার মিনুর বলা কথাগুলো মনে পড়ে, যার জন্য সে তেমুকে কিছুই বলতে পারে না। অপরদিকে বাড়ি ফিরে তেমুও একই কথা ভাবছিল। এর মধ্যে সিনহারি মেসেজ আসে যেখানে লেখা ছিল আজকের হেল্প করার জন্য ধন্যবাদ ও হসপিটালে বিলের খরচ সে খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। সিনহারির কাছ থেকে এরকম মেসেজ পেয়ে তেমু খুবই হতাশ হয়ে পড়ে। পরের দিন সাংহো অফিসে আসছিল, তখনই পার্কিং ইয়াংশু সাংহোর জন্য খাবার নিয়ে এলে সাংহো তা দেখে অনেক খুশি হয়। সাংহো ইয়াংশুকে গুড বাই কিস দিয়ে বেরোতেই যাবে তখনই দেখে দূর থেকে তেমু সবকিছুই দেখছে। তেমুকে দেখে সাংহো ভয় পেয়ে যায়। তেমু বলে আমি চাই তুমি আমাকে সবকিছুই বলো, তাই এই সম্পর্ক কবে থেকে চলছে? সাংহো বলে যেদিন আমি প্রথমবার ইয়াংশুকে দেখেছি সেদিন থেকে তাকে পছন্দ করতে শুরু করেছি। তেমু অফিসে আসলে সেখানে চেয়ারম্যান খাং আগে থেকেই এসেছিল, যেখানে তাদের কথাবার্তায় চেয়ারম্যান খাং তেমুকে বলে তাকে আবারও একটা ব্লাইন্ড ডেটে যেতে হবে, আর এই ডেটটা ছিল ইয়াংশুর কাজিন জো এর সাথে। কিছুদিন আগে জো এর মায়ের সাথে মিস্টার খাং এর দেখা হয়েছিল, তখনই জো এর মা তেমুর জন্য তার মেয়ের সম্বন্ধ দিয়েছে। ব্লাইন্ড ডেটের কথা শুনে তেমু সাংহোকে বলে সে ডেটে যাবে। এই শুনে সাংহো তেমুকে জিজ্ঞেস করে তাহলে কি তুমি সিনহারিকে নিজের জীবন থেকে বের করতে চাও? যদিও তেমু এই কথার কোনো উত্তরই দেয় না। ওদিকে সিনহারি তার অফিসের একটা গেম কম্পিটিশনে যায়। যাওয়ার আগে সে বারবারই তার ফোন চেক করতে থাকে যে তেমু তার মেসেজের রিপ্লাই গুলো দিয়েছে কিনা তা দেখার জন্য, কিন্তু তেমুর মেসেজ না আসায় সে একটু আপসেট হয়ে যায়। গেম শুরু হলে সিনহারি টিম ভালোই পারফরমেন্স করে, কিন্তু খেলতে গিয়ে সিনহারির হাতে চোট লেগে যায়। আর এর মধ্যে সব টিমকে জানানো হয় যে এমপ্লয়ি গেমে ভালো পারফরমেন্স করবে সে প্রেসিডেন্ট অর্থাৎ তেমুর সাথে একটা পার্সোনাল ডিনারে যাওয়ার সুযোগ পাবে। যেটা শুনে সবাই তো খুব এক্সাইটেড হয়ে ভালো পারফরমেন্স করার চেষ্টাই করছিল। সব মেয়েরাই তেমুর সাথে ডিনারে যেতে চায়। এটা দেখে সিনহারির একদম ভালো লাগে না, তাই সে ঠিক করে সে বেস্ট এমপ্লয়ি হয়ে তেমুর সাথে ডিনারে যাবে, যার জন্য হাতে ব্যথা নিয়ে সিনহারি জবরদস্ত ভাবে গেম খেলে আর সেই বেস্ট এমপ্লয়ও হয়ে যায়। অন্যদিকে ইয়াংশুর কাজিন জো তেমুর সাথে দেখা করতে নির্ধারিত হোটেলে এসে পৌঁছায়। অন্যদিকে টিম ডিনারে গিয়ে এক কলিগের থেকে সিনহারি জানতে পারে তেমু ব্লাইন্ড ডেটে গেছে। তেমুর ব্লাইন্ড ডেটের কথা শুনে সিনহারি আপসেট হয়ে যায়। সবাই চলে গেলে সিনহারি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে একা একাই তেমুর সাথে কাটানোর সময়গুলোর কথা ভাবতে থাকে। তেমু তাকে বলেছিল যতক্ষণ না
সিনহারি তাকে ভালোবাসছে সে সিনহারিকে রাজি করানোর জন্য বারবার তার কাছেই আসবে। কিন্তু তেমু অন্য কারোর সাথে ডেটে গেছে এটা জানতে পেরে সিনহারি ভাবে তেমু হয়তো ওসব কথা তাকে এমনি বলেছিল, কিন্তু এরপর মুহূর্তেই সিনহারির মনে পড়ে সেই তো তেমুকে সবকিছু ভুলে যেতে বলেছে। তেমু অন্য কারোর সাথে আছে এটা ভেবে সিনহারি আর নিজেকে ধরে রাখতে পারে না, তখনই সেই হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। সিনহারি গাড়িতে যেতে যেতেই তেমুকে ফোন করে বলে, তোমার সাহস কি করে হলো হ্যাঁ অন্য কারোর সাথে ডেটে যাওয়ার, তুমি এক্ষুনি ডেট থেকে বেরিয়ে এসো। তেমু বলে, আমি ডেটে আছি এটা তোমায় কে বলেছে? সিনহারি বলে, আমি সবই জানি। তখনই তেমু বলে, আমি তোমাকে ভালোবাসি, তাহলে অন্য কারোর সাথে ডেটে কেন যাব? সিনহারি, আমি আবারও তোমাকে মনের কথা বলার জন্য তোমার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি, আর আমার অনেক ভালো লাগছে যে তুমি আমার ব্লাইন্ড ডেটের কথা শুনে রেগে গেছো। তেমুর থেকে এইসব শুনে সিনহারি দ্রুত তার বাড়ির দিকে রওনা হয়, কিন্তু রাস্তায় অনেক ট্রাফিক থাকার কারণে তারা দুজনে তাড়াতাড়ি পৌঁছাতে পারছিল না, যার জন্য দুজনেই মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকে। আর একটা ব্রিজের সামনে এসে সিনহারি তেমুকে দেখে ছুটে তার কাছেই যাচ্ছিল। তেমু বলে, এবার কাছে এলে তোমাকে কিন্তু সারা জীবনের জন্য কাছেই থাকতে হবে। আর এই শুনে সিনহারি সারা জীবনের জন্য তাকে কাছে টেনে নেয়। আর এই রোমান্টিক মুহূর্তে শেষ হয় আমাদের 8ম পর্ব। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে ভিডিওটা নিয়ে আসতে একটু বেশি সময় নিয়ে ফেলেছি, আর মাত্র একটা ভিডিও নিয়ে আসবো যেখানে বাকি 4 পর্বের মাধ্যমে এই সিরিজের সমাপ্তি ঘটাবো, আর সেটাও খুব দ্রুতই নিয়ে আসবো। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যেন আমি ভিডিও আপলোড করলে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, বাই।